আমাদের এই ছোট্ট জীবনে আমরা চাইলেও কখনো কারো কাছে প্রিয় হয়ে উঠতে পারবো না। জোর করে কিংবা কারো ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আমরা অনেক সময় অন্যের চোখে ভালো থাকার জন্য নিজেকে পরিবর্তন করতে চাই, কিংবা কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করেও ফেলি। অন্যের কাছে ভালো হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করাটা আমার কাছে একদমই যুক্তিসঙ্গত বলে মনে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ চলে এসেছে, ঈদ আবার চলেও গিয়েছে। ঈদের এই কয়টা দিন অনেক দৌড়ঝাঁপের মধ্যেই কিন্তু কাটিয়েছি। যদিও বাসায় কোনো গেস্ট ছিল না, তারপরেও দেখা যায় যে কাজের খালা যেহেতু নেই, আর এই ছুটির দিন ছুটির দিন বলতে ঈদের দিনগুলো আসলেই কিন্তু কাজের খালাদের ছুটি দিতেই হয়। আর আমাদের তখন একটা অনেক বড় দৌড়ঝাঁপের মধ্যেই চলে যায়। তো খালা বলছিল কি যে 6-7 দিনের মধ্যেই চলে আসবে। তো দেখা যায় যে আজকে কিন্তু 7 দিন পার হয়ে গেছে, তার কোনো খোঁজ নেই। তো যেহেতু কাজের মানুষ আর সারাদিন কাজ করে, এই জন্য ফোনটাও দিইনি যে এত দূর গেছে, তো কিছুদিন সময় কাটিয়ে আসুক। সেই তো দিন পার হয়েই যাচ্ছে, তো এখন কি দরকার আছে শেষ সময় তাকে বিরক্ত করার। তো এগুলো ভেবে না আর তাকে আর ফোন দিই নাই। তো এখানে হচ্ছে বিছানার চাদরটা সকালবেলায় চেঞ্জ করি, এটা তো প্রতিদিনের কাজ, আমাকে করতেই হয়। তো বিছানার চাদরটা আর কিছু সাথে টুকিটাকি কাপড় চোপড় বাচ্চাদের ওদের ভিজিয়ে দিয়েছি। যখন ছেলের স্কুল ছিল তখন দেখা যায় ওকে নিয়ে সময় পার করতাম, বা ওকে নিয়ে ওর পড়াশোনার ব্যাপার এগুলোতে ব্যস্ত থাকতাম, তখন একটু রেস্ট পেতাম না। আর এখন যখন ছেলের স্কুল বন্ধ আছে, সেই সময়টা কিন্তু সংসারের কাজ নিয়েই পড়ে আছি, একটু সময় রেস্ট পাচ্ছি না। তো ওখানে ঘরদোর পরিষ্কার করে বিছানা চেঞ্জ করে কাপড় ভিজিয়ে রেখেছি, একটু পরে ধুয়ে দিব। আর এখানে চলে এসেছি, যে রান্নাঘরের অবস্থা একদম বাজে হয়ে গেছে। তো রান্নাঘরে দেখবেন কি যে বেশি দিন আপনি একটানা মাছ কিংবা মাংস এগুলো যদি রান্না করেন, তাহলে রান্নাঘরে ঢোকা মাত্রই রান্নাঘর থেকে সেই মাছের গন্ধ কিংবা মাংসের গন্ধ কিন্তু ছাড়তেই চায় না মনে হয়। তো এই জন্য প্রত্যেকটা মুহূর্ত মনে হয় যে রান্নাঘর থেকে শুধু মাংসের ঘ্রাণ আসছে। তো মাঝে মাঝে এটা কিন্তু ভালো লাগে, কিন্তু একটানা যদি অনেক দিন এরকম আসে তাহলে কিন্তু আমার কাছে বিরক্ত লাগে। যে কোনো জিনিস কিন্তু অতিরিক্ত ভালো না, বা যে কোনো জিনিস আপনি অ্যাভেলেবেল যদি হাতের কাছে পেয়ে যান, সেটা কিন্তু কখনোই আপনার কাছে ভালো লাগবে না। তো তেমনই আর কি ব্যাপারটা। তো এখানে এই যে বেসিংয়ের এই সাইডটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এখন থালাবাটিগুলো পরিষ্কার করতে হবে। খালাকে দিয়ে কাজগুলো করাই, তো এই জন্য মাঝে মাঝে ভুলে যাই যে কাজের কি কষ্ট, এগুলো আসলে বুঝতে পারি না। তো যখন এই কাজগুলো করি তখন হাড়ে হাড়ে টের পাই যে একটা মানুষ কতটা কষ্ট করে এই কাজগুলো করে। ভিডিও দেখতে দেখতে যে আপু এবং ভাইয়েরা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঈদের আগের দিন রাতে আমার 2 ছেলেকে যখন হাতে মেহেদি পরিয়ে দিয়েছি, আর আমি পরিনি, তো আমি পরের দিন পরেছিলাম। তো আমি যখন এই কাজগুলো করছিলাম, আমার বড় ছেলে এসে বলছিল যে দেখো, আমার হাতের মেহেদি কিন্তু একটু উঠে যায়নি, কিন্তু তোমার হাতের মেহেদি কিন্তু উঠে যাচ্ছে। তো তখন আমি বলি যে বাবা, তুমি তো মেহেদি হাতে দিয়ে বসে থাকো, আর আমার তো সেই উপায় নেই, আমার এই সংসারের কাজকর্ম তো আমাকে করতে হবে। তখন আমার ছেলে বলে যে আচ্ছা, তুমি এত কাজ কেন করো, তুমি জমিয়ে রেখে দাও, খালা এসে পরে করে দিবে। আর তুমি যখন ফ্রিজে অনেক মাংস আছে, তো তুমি অনেক বেশি করে মাংস রান্না করে রাখো, যাতে কাজগুলো করতে না হয়, আর আমরা একদিন রান্না করে অনেক দিন খাবো, তাহলে তো আর তোমার এই কষ্টটা করতে হবে না। ছেলের এই কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল, আবার হাসিও পাচ্ছিল যে ও ছোট্ট মানুষ এত কিছু বুঝতে পেরেছে।
তো পরে বলে যে দেখো তোমার মেহেদিটা শেষ হয়ে গেলে তুমি আবারও মেহেদি দিবে, কারণ মেহেদি কিন্তু বাসায় আছে, ওটা তুমি পরে দিতে পারবে। তো যাই হোক, এখানে কিন্তু উপরের থালাবাটিগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এই যে বেসিংয়ের নিচটা ওটাও ক্লিন করে নিয়েছি। তো থালাবাটি ধুয়ে তারপর হচ্ছে এখানে কাপড়গুলো ধুতে এসেছি, কারণ হচ্ছে চেয়েছিলাম যে চুলাটা পরিষ্কার করব। তো পরে ভাবছি যে যেহেতু এখন সকাল সকাল আছে, কাপড়টা শুকাতে দিই, তাহলে তাড়াতাড়ি শুকানো হয়ে যাবে। কারণ বারান্দায় যদি বেশি সময় কাপড় থাকে তাহলে দেখা যায় কি যে বারান্দা থেকে যে আমার রুমে বাতাস আসে ওটা একদম বন্ধ হয়ে যায়। আর আমার বাসাতে কিন্তু একটাই বারান্দা, তো ওটা যদি আমি বন্ধ রাখি তাহলে আমার বাসাতে একদমই বাতাস আসবে না। আমি যখন এই কাজগুলো করছিলাম তাইফের বাবা তখন বাসাতে ছিল না। তো বাসায় আসার পরে যখন দেখে যে আমি কাজগুলো করছি, পরে আমাকে দেখে বলে যে আহারে বেচারি কত কষ্ট পাচ্ছে, কাজের খালা যে কেন প্রতি ঈদে ছুটি নেয়, এবার আসলে কাজের আপাকে খুব ঝাড়ুনি দিব। তো পরে আমি বললাম যে না সমস্যা নাই, দেখো তাদেরও তো একটা পার্সোনাল লাইফ আছে, আর তারা কুরবানির দিক বা না দিক তারপরেও তো তার আত্মীয় স্বজন বা তার ছেলে সন্তান বলেন, মা বাবা আছে গ্রামের বাড়িতে। তো এখানে সমস্যা নেই, ব্যাপার নেই, আমি এগুলো ম্যানেজ করতে পারবো। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর এখানে বারান্দায় দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা থেকে, বারান্দার এই সাইডটা থেকে কিন্তু অনেক রোদ পড়ে, সেই সাথে কিন্তু বাতাসটাও ঠিক তেমনই বেশি আসে। তো আমি যখন বেডশিট বা এগুলো এখানে দিয়ে রাখি, দেখা যায় কি যে আমার রুমের মধ্যে কোনো বাতাসই আসতে পারে না। তো ওখানে কাপড়গুলোকে শুকাতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, যে কাজটা বাকি ছিল সেটাও এখন করে নিচ্ছি। তো এই যে চুলা মোছা পরিষ্কার করা এগুলো তো বরাবরই আমি করে থাকি, কাজের আপাকে দিয়ে এগুলো করাই না। এই কাজের আপার আগে একটা খালা ছিল, সে এই কাজগুলো আমাকে করতে দিত না, ঠিক নিজের মায়ের মতো সবসময় সব কিছু করে দিত। তবে দুর্ভাগ্যবশত সেই কাজের খালাটা গ্রামের বাড়িতে বরাবরের জন্য চলে যায়, যার কারণে মানে মিস করি খালাকে যখন এই কাজগুলো আমি করি। তো যাই হোক, কাজগুলো যখন করছিলাম তাইফের বাবা খুব কষ্ট পাচ্ছিল দেখে যে বেচারি খুব গরমে কষ্ট হচ্ছে। তো এইগুলো ভেবে সে কি করলো, সে কাজের আপাকে ফোন দিয়ে দিল। তো কাজের আপা বলছে যে আজকে বিকালে নাকি সে গাড়িতে উঠবে, তো ইনশাল্লাহ কালকে হয়তো বা খালার দেখা পাওয়া যাবে শেষমেশ। এমনিতেই তো গ্রামের বাড়িতে যাওয়া হয়নি, এই জন্য একটু মনটা সবসময় খারাপই থাকে। আর সেই খারাপ মন নিয়ে সংসারে এত কাজকর্ম, কাজের আপাকে ছাড়া একা হাতে এত কিছু করা মানে খুবই কষ্টের ব্যাপার। দেখা যায় আমরা যারা মেয়েরা আছি সংসারিক, এগুলো কিন্তু আমাদের কমন কাজ করতেই হবে। মন খারাপ নিয়ে বসে থাকলেও কিন্তু কাজ আমার পিছু ছাড়বে না, এই সংসারের চাকা কিন্তু আমাকেই শেষমেশ ঘোরাতেই হবে। তো যাই হোক, ওখানে ঘরের সব কাজকর্মই কিন্তু এক হাতে করে নিয়েছি। আর এই যে মাংসটা বসাচ্ছি, যেহেতু কুরবানির দিন অল্প কিছু মাংস রান্না করছিলাম, তো এই জন্য আজকে মোটামুটি একটু বেশি করে রান্না করব আর কি। বেশি মাংস রান্না করলে দেখা যায় যে সেগুলো অপচয় হয়, কিংবা আমার তো দুই ছেলে, বড় ছেলে মোটামুটি খায় কিন্তু ছোট ছেলেটা কিন্তু ওই রকমের খাওয়া দাওয়া এখনও শিখে নাই। আর তাইফের বাবার তো একটু মানে প্রেশারের সমস্যা আছে, যার কারণে গরুর মাংসটাকে অ্যাভয়েড করে চলছে। গরুর মাংস অনেকে অনেকভাবেই রান্না করে, তবে আমি আমার মতো আর কি যেরকম খুশি সেরকম রান্না করি। আর আজকে যেহেতু অনেক কাজ করেছি, অনেক কাজ করার পরে দেখা যায় কি যে রান্নাঘরে একটু সময় দিতে ইচ্ছা করে না, কিন্তু কি আর করার, কাজ তো করতেই হবে। গরুর মাংস তো অনেকে অনেকভাবেই রান্না করে, তবে আমি আমার মতোই রান্না করি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তবে সবার রান্নার ধরন যে একরকম হবে সেটাও কিন্তু না। তো কুরবানির দিন যখন গরুর মাংস রান্না করছিলাম ওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, ওখানে খুবই কম মাংস রান্না করছিলাম।
আমরা যে বাড়িওয়ালাদের সাথে কুরবানি ভাগে দিয়েছি, তো ওনারা যতটুকু আর কি রান্নার জন্য পাঠিয়েছিল। আর নয়তোবা দেখা যায় যে কুরবানির দিনে কিন্তু আমরা বিশেষ করে কুরবানির মাংসটাই কিন্তু অনেক বেশি করে রান্না করি। তার কারণ হচ্ছে ওই সময় কিন্তু বেশি করে মাংস রান্না করলে মাংসের টেস্টটাও কিন্তু অনেক বেশি হয়। তো যাই হোক, এখানে কিন্তু ভালো করে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে দিয়েছি। গত কয়েকটি ভিডিওতে কিছু আপু কমেন্ট করেছিল যে আপু আমি মানে বলছিল যে আপু তুমি থাম্বনেইল কোন অ্যাপস দিয়ে বানাও। তো আমি হচ্ছে পিক্সেল ল্যাব থেকে থাম্বনেইল বানিয়ে থাকি বরাবরই। তো ওটা থেকে আমার কাছে সহজ মনে হয়, ওটা থেকেই করি। আর কোনো অ্যাপস দিয়ে আমি থাম্বনেইল বানাইনি এখন পর্যন্ত। তো আশা করছি আমার সেই সব আপুরা আজকে উত্তর পেয়ে যাবেন। আমি কিন্তু অফ ক্যামেরাতে মাংসটাকে অনেকবার কষিয়ে নিয়েছি, কোনো রকম পানি দেয়া ছাড়াই। আর এইদিকে আমি কিন্তু ডাল বসিয়েছিলাম। অতিরিক্ত কোনো কিছু রান্না করব না, কারণ যেই পরিমাণে তীব্র গরম পড়ে এর মধ্যে বাচ্চাদের খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখা দরকার। নয়তোবা দেখা যাবে ওদের একটা হিতে বিপরীত হয়ে যাবে বা পেটের সমস্যায় হয়ে যাবে। তো এইসব চিন্তা করে না অতিরিক্ত কোনো কিছু করতে যাইনি। তবে যখন রান্না করছিলাম তখন বড় ছেলে বলছিল যে আম্মু আমার জন্য কিছু পোলাও রান্না করো। তো এই 2 দিন আগে পোলাও খাওয়া হয়েছে, আবারও বলছে যে পোলাও খাবে। তো এই জন্য আর কি ওর জন্য কিছুটা পোলাও রান্না করব অল্প করে। এই যে 2টা নলি আছে, এই নলি 2টার জন্য আমি মাংস কোনোভাবেই নাড়াচাড়া করতে পারছিলাম না। ওকে কাটার চেষ্টা করেছি, সেটাও পারিনি। তো যাই হোক, অফ ক্যামেরাতেই অল্প করে পোলাও রান্না করেছি ছেলের জন্য। আর মাংসটাও ওদিকে হয়ে গেছে। এই তো ছিল আজকের ব্লগ। আশা করছি আপুদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।